নমস্কার। গল্প অনুগল্প চ্যানেলে আপনারা শুনছেন নারায়ণ সান্যালের নীলিমায় নীল উপন্যাসখানির চতুর্থ পর্ব। রানওয়ের প্রান্তে এসে আকাশচারী দৈত্যযানটা শেষ পর্যন্ত থামল। ক্রু এসে খুলে দিল দরজা। চাকা লাগানো সিঁড়িটা এনে লাগিয়ে দিল খোলা দরজার সামনে। একে একে সিঁড়ি বেয়ে নেমে আসছে মানুষজন। শর্মিলা তাকিয়ে তাকিয়ে দেখছিল। ওই তো বিকাশ। হাতে একটা এয়ার ব্যাগ, মাথায় টুপি, ছাই রঙের স্যুট, কোটের বাটন হাটালে টক টোকে লাল বড় একটা গোলাপ। বিকাশ চারিদিকে তাকাচ্ছে। সত্যি নায়কোচিত চেহারা বলতে হবে বিকাশের। কি টল, অথচ দিব্যি মানানসই। ঠিক স্মার্ট বলতে যা বোঝায় একদম তাই। যাই বলো, ধুতি পাঞ্জাবিতে পুরুষ মানুষের ব্যক্তিত্বটা ঠিকমতো ফুটে ওঠে না, কেমন যেন ন্যাতা জোবরা ভাব। এ কথা কতবার শর্মিলা বলেছে আনন্দকে, কিন্তু কাকস্য পরিবেদনা। সেই ঢিলে হাতা পাঞ্জাবি আর কোচা দোলানো ধুতি, সেই মোটা চশমা, অবিন্যস্ত চুল আর কাঁধে চাদর। টিপিক্যাল মাস্টার। কিন্তু এসব কি ভাবছে শর্মিলা? ওই যে বিকাশ চারিদিকে তাকিয়ে তাকেই খুঁজছে। শর্মিলা হাত নাড়ল। ওই তাকে দেখতে পেয়েছে বিকাশ। জোরে জোরে পা ফেলে এগিয়ে আসে সে। সত্যিই এসেছো তাহলে? আসবো না কেন? তুমি দিল্লি থেকে উড়ে আসতে পারলে আর আমি নিউ আলিপুর থেকে ছুটে আসতে পারবো না? না, আমার কিছু তবু সন্দেহ ছিল। তা তো থাকবেই, তোমার চিরকালই যে সন্দেহবাতিক। কই তোমার মালপত্র কই? চলো মালটা খালাস করি আগে। বাড়ির গাড়ি আসেনি শুনে খুশি হলো বিকাশ। বললে, ভালোই হয়েছে। বাড়ির গাড়িতে বান্ধবীকে নিয়ে বেড়ানো আর বাড়ির ছাদে উঠে পিকনিক করা ও দুটো একই জাতের, বুঝলে? তার চেয়ে চলো কোনো সর্দারজি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ি। শর্মিলা বলে, সর্দারজি কেন? বাঙালি জাতটা এই জন্যই মরে, নিজের জাতের লোকেই যদি তাদের না দেখে। হাত দুটি জোর করে বিকাশ বলে, এক্ষেত্রে আমি নাচ্চার ম্যাডাম। অনেক দিন পরে তোমার সঙ্গে গাড়ি করে যাব। এখন এমন একজন ড্রাইভার চাই যে পিছনের কথাবার্তা শুনলেও বুঝতে পারবে না। বিকাশ করিতকর্মার ছেলে, মালপত্র গুছিয়ে রেখে গেল ট্যাক্সি ডাকতে। একটু পরেই ফিরে এলো ট্যাক্সি নিয়ে। সত্যি বিশালকায় পাঞ্জাবি সর্দারজির গাড়ি। দ্বার খুলে বিকাশ বললে, এসো সমু। শর্মিলার হঠাৎ মনে হলো এই দুটি কথা যেন বিশেষ অর্থবহ। এই যেন ট্যাক্সিতে উঠে বসার আহ্বান নয়, এর পিছনে যেন আরও কিছু ইঙ্গিত আছে। মনে হলো বিকাশের এ ডাক শুধুমাত্র একটা যান্ত্রিক যাত্রার সঙ্গিনী হতে নয়, এ আহ্বান আরও গভীর, আরও ব্যঞ্জনাময়। শর্মিলা উঠে বসল পিছনের সিটে। ট্যাক্সি চলল আলোকোজ্জ্বল যশোর রোড দিয়ে। অল্প একটু পরে শর্মিলা অনুভব করে তার হাতের উপর আস্তে আস্তে এসে আশ্রয় নিল আর একটি ঘামে ভেজা হাত। শর্মিলা বাধা দেয় না। বিকাশ বোধ হয় আর অগ্রসর হবার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। শর্মিলাই ওকে সাহস যোগায়, বলে, অত বড় গোলাপটা পেলে কোথায়? বিকাশ বললে, আসার সময় একজন দিল। না না, তুমি যা ভাবছ তা নয়, এ আমারই বাগানের গোলাপ। যে তুলে দিল সে আমার হেডমালি। হেডমালি মানে? তোমার বাগানে কজন মালি? বিকাশ সে কথা জবাব না দিয়ে বললে, কিন্তু গ্রে রঙের স্যুটে লাল গোলাপ তো ঠিক মানায় না, কালো ব্যাকগ্রাউন্ড না হলে। শর্মিলা বলে, তাই নাকি? কিন্তু কালো স্যুট তো এমন দিনে। এবারও বাধা দিয়ে বিকাশ বলে, স্যুট কেন, কালো খোঁপাতেও মানাবে। বিশ্বাস না হয় দেখো। এবারেও বাধা দেয় না শর্মিলা। খোঁপায় ফুলটা গুঁজে দেবার সময় অত ছোঁয়াচ না বাঁচালেও হয়তো আপত্তি করতো না সে। বরং একটু যেন হতাশই হলো শর্মিলা। কিন্তু এ কি, ট্যাক্সিটা এসে দাঁড়ালো চৌরঙ্গির সে বিখ্যাত হোটেলটির সামনে। শর্মিলা চমকে উঠে বসে। এ কি, এখানে কোথায়? এখানেই যে আমি থাকবো, কাল সকালে যাব তোমাদের বাড়ি। এসো নামো। শর্মিলা প্রতিবাদ করে,
সে কেমন করে হবে? তোমার জন্য সবাই অপেক্ষা করে আছেন আর তুমি হোটেলে উঠবে মানে? আরে মানেটা তোমাকে বুঝিয়ে বলবো বলেই তো তোমাকে দমদমে আসতে বলেছি। এসো, নামো। দেখা গেল বিকাশ দিল্লি থেকেই হোটেলের স্থান সংরক্ষণ করে তবে রওনা হয়েছে। শর্মিলা আর প্রতিবাদ করে না, মনে মনে কঠিন হয়ে ওঠে ক্রমে। মালপত্র নিয়ে হোটেলের বয়টা চলে গেল ওর ঘরে। বিকাশ শর্মিলাকে নিয়ে লিফটে করে সেখানে পৌঁছবার আগেই তার মালপত্র পৌঁছে গেছে দেখা গেল। 2 কামরা সুইট, সামনে একটি বসবার ঘর, পিছনেরটা শয়নকক্ষ। যে স্টুয়ার্ডটি তাকে ঘরটি দেখিয়ে দিল, বিকাশ তাকে বললে, এ হলুদ রঙের পর্দাটা বদলে দিও বুঝলে, ও রঙটা আমার পছন্দ নয়, ফিকে কোনো রঙ হলেই ভালো, স্কাই ব্লু অথবা লাইট পিঙ্ক। স্টুয়ার্ট অভিবাদন করে চলে গেল। সামনের সোফাটি নির্দেশ করে বিকাশ বসল আর একটি গদি হাঁটা চেয়ারে। পাইপ আর পাউচটা বার করে টোব্যাকো পাকাতে পাকাতে বলল, বলো কি খাবে, কি অর্ডার দেবো সমু? শর্মিলা একটু আহত হয়ে বলে, তুমিই তো এসেছো কলকাতায়, আমি তো দিল্লি আসিনি। বিকাশ সুটকেস খুলে একটি বেটে বোতল বার করে রাখলো টিপয়ের উপর। তারপর টেলিফোনটা তুলে নিয়ে অর্ডার দিল ওর 322 নম্বর ঘরে কিছু বরফের কুচি আর সোডার বোতল পাঠিয়ে দিতে। ফিরে এসে চাবিটাকে টেনে বার করলো প্যান্টের হিপ পকেট থেকে। তাতে ছিল বোতল খোলার যন্ত্র। বোতলটা খুলতে খুলতে বলে, আমার একটা কৈফিয়ত দেওয়া বাকি আছে সমু। দেখো, আমি ছুটি নিয়ে আসিনি, এসেছি কোম্পানির কাজে। ফলে 5টা লোকের সঙ্গে বিজনেস সংক্রান্ত কথাবার্তা বলতে হবে। তোমাদের বাড়িতে উঠলে। শর্মিলা বলে, তা ঠিক, সেখানে এমন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ তো পাওয়া যেত না। বিকাশ বলে, শীততাপ নিয়ন্ত্রিত না হলেও ক্ষতি ছিল না, কিন্তু অন্য কিছু নিয়ন্ত্রিত হতো নিশ্চয়ই। এভাবে তোমার সঙ্গে বসে গল্প করার সুযোগ হতো কি? এটা তো মানো। শর্মিলা বললে, তা মানি, কিন্তু সত্যিই কি তুমি একটা সন্ধ্যাও এসব না খেয়ে কাটাতে পারতে না? না হয় খেতেই, মাকে সরিয়ে রাখতাম আমরা। বেয়ারা এসে সোডার বোতল, বরফের কুচি আর টং দিয়ে গেল। বিকাশ বললে, দেখো, তাছাড়া আরও একটা বাধা ছিল, সে কথা তো তুমি জানোই। আরও বাধা? কি? একটু ইতস্তত করে বিকাশ বলে, মানে তোমাদের লিগ্যাল সেপারেশন হয়ে যাবার আগে আমার পক্ষে তোমাদের বাড়িতে ওঠাটা কি ভালো দেখায়? একটু চুপ করে থেকে শর্মিলা বলে, ঠিক বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমি একা থাকি না, সেখানে গেলে তুমি আমার দাদার বন্ধু হিসেবেই যাবে, এতে বাধাটা কোথায়? বিকাশ একটা শ্রাক করে বলে, ওসব অপ্রিয় আলোচনাটা বরং মুলতবি থাক সমু। বলো কি খাবে, হট অর কোল্ড? শর্মিলা বলে, কিছুই আমার খেতে ইচ্ছে করছে না বিকাশ, আমি বরং এবার উঠি। সে কি, তোমার সঙ্গে কোনো কথাই তো হলো না। না হয় সেসব কথাও আপাতত মুলতবি থাক। একটু গম্ভীর হয়ে বিকাশ বলে, তোমার কি কোনো তাড়া আছে সমু? তা আছে বই কি, আমাকে একবার বাড়ি যেতে হবে, ওরা তোমার জন্য এখনও অপেক্ষা করছেন। তার জন্যে তোমাকে বাড়ি যেতে হবে না সমু, আমি এখনই ফোনে বলে দিচ্ছি। শর্মিলা চুপ করে থাকে। রিসিভারটা তুলে নিয়ে নাম্বার ডায়াল করার আগে বিকাশ আবার বলে, সেই সঙ্গে একথাও বরং বলে দিই যে তুমি রাত্রে বাড়িতে খাবে না, বুঝেছ? হঠাৎ মিছে কথা বলে বসল শর্মিলা। রাত্রে বাড়িতে খাবো না তা বাড়ির লোক জানে, আজ আমার এক বান্ধবীর ছেলের জন্মদিনের নিমন্ত্রণ আছে। টেলিফোনটা নামিয়ে রেখে বিকাশ বলে, কিন্তু এমন তো কথা ছিল না সমু, তুমি জানো আজ আমি আসছি, আজকে সন্ধ্যাটাও ফ্রি রাখুনি। শর্মিলা বলে, হোটেলে চিঠি লিখে সিট বুক করতে মনে থাকলো, আর হোটেলে যে গেস্ট মিল বুক করেছো সেটা আমাকে জানাতে ভুললে। বিকাশ কোনো জবাব দিল না। শর্মিলা বলে, এই 1 বছরে তুমি অনেক বদলে গেছো বিকাশ, তোমার পরিবর্তনটাও কম নয় কিন্তু সমু। তা হবে। দরজায় কে যেন নক করলো। বিকাশ বলে, ইয়েস, কাম ইন প্লিজ। হোটেলের একজন কর্মচারী 3-4 সেট পর্দার নমুনা এনে দাখিল করল বিকাশের সামনে। বিকাশ তার ভিতর একটা পছন্দ করে দিল।
লোকটা সেলাম করে চলে যেতে শর্মিলা বললে, এই পর্দাগুলো তোমার পছন্দ হলো না? বিকাশ পাইপটা জ্বালতে জ্বালতে বলে, হলুদ রং আমি দু চক্ষে দেখতে পারি না, বুঝলে? শর্মিলা বলে, আশ্চর্য, আমার কিন্তু বাসন্তী রং খুব ভালো লাগে। বিকাশ শুধু বললে, ও। আবার কয়েকটা নীরব মুহূর্ত। হঠাৎ হাত ঘড়ি দেখে বিকাশ বলে, কটার সময় তোমার ডিনারের নিমন্ত্রণ? ডিনার নয়, রাতে সামান্য খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, গেলেই হলো। বাড়ি গিয়ে তারপর যাবে তো? তুমি বাড়িতে একটা ফোন করে দিলে সোজাই চলে যাই সেখানে। এই বেশে? কেন, বেশটা পছন্দসই নয়? বিকাশ একটু বাঁকা হাসি হেসে বললে, মাপ করো সমু, এ বেশি ওই অন্ধদের দেশে যাওয়া চলে, কিন্তু চক্ষুষ্পন্দের বাড়ি নিমন্ত্রণ রাখতে যাওয়া যায় না। শর্মিলাও হেসে বলে, এবার কিন্তু হিসেবে তোমার একটু ভুল হলো বিকাশ। তোমার ভাষায় লিগ্যাল সেপারেশন না হওয়া পর্যন্ত আমার সামাজিক পরিচয় অন্ধ মাস্টারের বউ। তার পক্ষে এ পোশাক। বাধা দিয়ে বিকাশ বলে ওঠে, ছি সমু, এভাবে কেন নিলে কথাটাকে? আমি তো সে সেন্সে বলিনি। সেন্সে তাহলে তুমি এখনও আছো? যাক, এবার আমি চলি। শর্মিলা উঠে দাঁড়ায়, বিকাশও উঠে পড়ে। বলে, একটা কথা সমু, তুমি তো জানতে না যে আমি হোটেলে উঠব। তোমার তো ধারণা ছিল আজ রাত্রে আমি তোমাদের বাড়িতেই থাকব। তবু তো তুমি সান্ধ্য নিমন্ত্রণ গ্রহণ করেছ। শর্মিলা সে কথার জবাব দেয় না। হাত ঘড়িটা দেখে বলে, কাল কি তুমি আসবে একবার আমাদের বাড়ি? হ্যাঁ, যাব তো বটেই, তবে কখন যাব তা এখনই বলতে পারছি না। তুমি কখন ফ্রি থাকবে? ফ্রি? ফ্রিডম আগে পাই। যাবার জন্যে শর্মিলা পা বাড়ায়। দাঁড়াও সমু, একটা কথা, তোমার জন্য সামান্য একটি উপহার এনেছিলুম, সেটা নাও। হাত ব্যাগ খুলে একটি আংটি বার করে বিকাশ। সাদা পাথর বসানো একটা আংটি। পাথরটা পোখরাজ অথবা হিরে হবে। শর্মিলার ম্যানিকিওর করা অনামিকায় আংটিটা সযত্নে পরিয়ে দিতে যাবে, তখনই শর্মিলা ধীরে ধীরে হাতটা টেনে নেয়। বলে, তা হয় না বিকাশ? বিকাশ একটু অবাক হয়ে বলে, হয় না কেন? শর্মিলা কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। বিকাশ বলে, কিন্তু খোঁপায় ফুল গুজে দেবার সময় তো তুমি আপত্তি করনি। শর্মিলা ম্লান হেসে বলে, ফুল তো পাথরের মতো ভারী নয় বিকাশ। কিন্তু চিরস্থায়ী চিহ্ন তোমাকে দেবার অধিকার তো তুমি আমাকে চিঠিতে দিয়েছ সমু। শর্মিলা গম্ভীর হয়ে বলে, চিঠিতে অধিকার দেওয়া যায় না বিকাশ, সম্মতি দেওয়া যায়। যে কারণে তুমি আজ আমাদের বাড়িতে উঠতে পর্যন্ত রাজি হলে না, ঠিক সেই কারণেই তোমার হাত থেকে এই উপহারও যে আমি নিতে পারি না বিকাশ। এটা কি আমায় বুঝিয়ে বলতে হবে? লিফট পর্যন্ত বিকাশ ওকে এগিয়ে দিয়ে গেল। বললে, তুমি আমার উপর রাগ করে গেলে সমু? ওকে থামিয়ে দিয়ে শর্মিলা বলে, সেটাও তোমার ভুল ধারণা বিকাশ, রাগ আমি করিনি। রাগ না হলেও অভিমান করেছ। লিফটম্যান দরজা খুলে প্রতীক্ষা করছে। শর্মিলা পা বাড়ায় সেদিকে। হঠাৎ কি মনে হওয়ায় ঘুরে দাঁড়িয়ে বলে, অভিমান? কিন্তু সেখানেও তোমার হিসাবে ভুল হয়েছে বিকাশ। লিগ্যালি তোমার উপর অভিমান করবার অধিকারী কি আমার আছে? দড়াম করে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। পথে বেরিয়ে এসে শর্মিলার মনে হলো সে অত্যন্ত ক্লান্ত, অবসন্ন, শারীরিক এবং মানসিক। খোঁয়ার ভাঙা মাতালের মতো পা যেন তার এখনও টলছে। ইচ্ছে হচ্ছে কিছুক্ষণ শুয়ে পড়ে থাকে কোথাও। তবু পায়ে পায়ে চলতে থাকে গড়ের মাঠের দিকে। চৌরঙ্গি দিয়ে জনস্রোত চলেছে দলে দলে, জোড়ায় জোড়ায়। আলো ঝলমল রাজপথ, সুবেশ তরুণ তরুণী, ক্যামেরা কাঁধে বিদেশি ট্যুরিস্ট, অফিস ফেরত বাসের হাতললালায়িত কেরানিকুল, পার্কার কলমের আধার ব্যাপারী আর ব্যঞ্জবাদক অন্ধ ভিখারি। চৌরঙ্গির একটা জেব্রা অংশে ওপারে চলে এলো ক্রমে। পানবিড়ির পসরা, ফুচকাওয়ালা, ঝালচানার বেসাদি, তার মধ্যেই পথ করে ও চলে এলো সেনোটাফের দিকে। এই জায়গাটা অপেক্ষাকৃত নির্জন।
অবনত মস্তক সেপাইটার সামনে দাঁড়ালো একটুক্ষণ, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল সেন্টফটার দিকে। পাথরের চাতালে বসল। ভাগ্য ভালো, এখানটায় বেশি লোকজন নেই এখন। সমস্ত জীবন ভর সে কি শুধু ভুলই করে যাবে? জীবন যুদ্ধে তার কি ভূমিকা ওই অবনতমস্তক বন্দুকধারী সৈনিকটির মতো? আনন্দকে সে একদিন ভালোবেসে বিয়ে করেছিল। সেদিন তো সে সত্যিই মুগ্ধ হয়েছিল একজন আত্মভোলা অধ্যাপকের অসহায়তায়, তার সারল্যে, তার অমলিন ভালোবাসায়। ভেবেছিল প্রেম বিশ্বজয়ী, আর 5টা জাগতিক অভাববোধকেও সে অনায়াসে উপেক্ষা করতে পারবে আনন্দের ভালোবাসার বিনিময়ে। সেভাবেই মনকে প্রস্তুত করে একদিন গৃহত্যাগ করেছিল। আজ বুঝতে পারে সেটা ছিল তার মর্মান্তিক ভুল। শর্মিলা প্রাচুর্যে ক্রোড়ে লালিত। সে শাড়ি গহনা ভালোবাসে, সে সাজতে ভালোবাসে, সাজাতে ভালোবাসে। কিন্তু আনন্দ ছিল ঠিক তার বিপরীত মেরুর বাসিন্দা। তার নিজের জামা কাপড়ও কখনো ধোপদুরস্ত থাকতো না। আনন্দ কোনোদিন ফিরেও দেখতো না শর্মিলা কী পরে, কিভাবে সাজে। কোনোদিন শখ করে একখানা আটপৌরের শাড়ি অথবা একটা ঝুটো মুক্তোর মালা এনে বলেনি, এটাতে তোমাকে চমৎকার মানাবে। কোনোদিন নতুনভাবে খোপা বাঁধলে, নতুন একখানা শাড়ি ভাঙলে তার নজরে আসতো না আনন্দের। আচমকা কোনো দিনই বলে বসতে শোনেনি, বাহ, আজ আর স্বীকার করতে বাধা নেই, সেদিন ভুলই হয়েছিল শর্মিলার, মর্মান্তিক ভুল। কিন্তু চেষ্টার তো ত্রুটি ছিল না ওর। সামান্য আয়োজনেই গড়ে তুলতে চেয়েছিল সে তার ছোট্ট নেটটিকে। তিল তিল করে সঞ্চয় করত সংসারের তুচ্ছাতি তুচ্ছ উপকরণ, সংকুচিত করত অপব্যয়। ছেঁড়া কাপড়ের পাড় জোড়া দিয়ে টেবিল ঢাকা বানাতো, ছেঁড়া বিছানার চাদর চুপিয়ে জানালায় পর্দা দিত, ধোপার খরচ কমাতে ডান ডান কাপড় কাচত। যে জীবনের সঙ্গে পরিচয় ছিল না প্রাক বিবাহ জীবনে, সেই কৃচ্ছতাকে শুধু সহ্য নয়, স্বীকার নয়, বরণ করে নিতে রাজি হয়েছিল শর্মিলা। সব কিছু কৃচ্ছ সাধনের জন্য সেদিন সে ছিল প্রস্তুত। সংসারের অভাব মেটাতে সে চাকরি করতেও চেয়েছিল। মনে পড়ছে এই উপলক্ষেই বেঁধেছিল সংঘাত। ওরা তখনও হুগলিতে। সেদিন কি একটা ছুটি ছিল। আনন্দ তার নিত্য নৈমিত্তিক নিয়মে সকাল থেকেই বসেছে বাইরের ঘরে তার নথিপত্র নিয়ে। মৌর্য যুগের স্ত্রী স্বাধীনতা না তুঘলকি আমলের রাজস্ব ব্যবস্থা, কী নিয়ে যে ডুবে আছে আনন্দ তা ঠিক জানা নেই। কৌতূহল ক্রমশ মিটে আসছে শর্মিলার। আনন্দর পাণ্ডুলিপির উপর আজকাল আর নজর দেয় না সে। হঠাৎ শুনল বাইরের ঘরে আনন্দ কার সঙ্গে যেন কথা বলছে। আড়ি পাতা ওর স্বভাব নয়, কিন্তু আগন্তুক ভদ্রলোকের উচ্চ কণ্ঠস্বরে অনিচ্ছা সত্ত্বেও আলাপচারিতা কানে গেল শর্মিলার। ভাষা এবং বক্তব্য এমন মধুর নয় যে দুবার শুনবার ইচ্ছে করে। তবু ভিতরের জানলার কাছে থমকে দাঁড়িয়ে থাকতে হলো তাকে। ভদ্রলোক বিদায় হওয়া মাত্র ঝড়ের বেগে ঘরে ঢুকে শর্মিলা বলে, লোকটাকে? অপমানটা বুঝি তখনও ঠিকমতো পরিপাক করে উঠতে পারেনি আনন্দ। ঢোক গিলে বলে, বিশেষ কেউ নয়, আমার পরিচিত একজন পাবলিশার। ওর কাছ থেকে টাকা ধার করেছো তুমি? আনন্দ জবাব দেয় না। অপরাধীর মতো কোঁচার খুঁটে চশমার কাচটা মুছতে থাকে। ছি ছি ছি, আর তাই লোকটা তোমাকে বাড়ি বয়ে এসে অপমান করে গেল? কত টাকা ধার করেছিলে? 400। কি করেছো সে টাকায়? খাইয়েছো আমাদের? আনন্দ চকিত হয়ে বলে, উমি কোথায়? শর্মিলা শ্লেষের সঙ্গে বলে, লোকলজ্জা বস্তুটা তাহলে আছেই তোমার। ভয় নেই, তোমার পাবলিশার বন্ধু যেভাবে চেঁচিয়ে কথা বললেন তাতে দুদিনেই পাড়ায় ঢি ঢি পড়ে যাবে। হাত থেকে বালাচূড়া খুলে শর্মিলা রাখল ওর পাণ্ডুলিপির উপর। বললে, যাও, এ বালাজোড়া বেচে ধার শোধ করে দিয়ে এসো। কাঠির পুতুলের মতো চুপ করে বসে রইল আনন্দ। তার দিন দুয়েক পরে খবরের কাগজের একটা কাটিং দেখিয়ে শর্মিলা বলে, ভাবছি এখানে একটা দরখাস্ত করে দিই, বুঝলে? আনন্দ গভীরভাবে ডুবেছিল তার পাণ্ডুলিপিতে। সচরাচর এসব কথা একবারে তার কানে যায় না, কিন্তু সেদিন কি যেন হলো, প্রথমবারেই কথাটা কানে গেল ওর। চোখ থেকে চশমাটা খুলে বললে,
তার মানে তুমি চাকরি করতে চাইছো? কেন? ভালো মুখেই জবাব দিয়েছিল শর্মিলা। দুজনেই রোজগারের সংসারের অবস্থাটা আরেকটু সচ্ছল হতো। আমার বাবার দেওয়া গহনা তুমি সেদিন নিলে না, কিন্তু তাই বলে আমার উপার্জনের টাকা না নেবার তো কোনো কারণ নেই। আনন্দ বেদনা পাণ্ডুর মুখে বলে, এখনও তো তার প্রয়োজন হয়নি সবু। একটু রুক্ষস্বরে শর্মিলা বলে, তুমি তাই মনে করছো, আমরা করছি না। আনন্দ অভ্যাস মতো কোঁচার খুঁটে তার চশমার কাজটা সাফা করতে থাকে। প্রত্যুত্তর করে না। সে বোধহয় এতদিনে বুঝতে পেরেছে কথা বললেই কথা বেড়ে যায়, কিন্তু কথা না বললেও যে কথা বাড়ে। শর্মিলা ধমকে ওঠে, কি সব কথায় বোবার মতো তাকিয়ে থাকো বলে তো? এভাবে চলে নাকি 3-3টে মানুষের সংসার? আনন্দ গলাটা সাফা করে বলে, পরের মাস থেকে আর একটা টিউশনি পাবো, জগদীশবাবু দেবেন বলেছেন। টিউশনি? অর্থাৎ আর 25টা টাকা মাত্র? কিন্তু তাতেও কি এই নুন আনতে পান্তা ফুরোনোর হিললে হবে কিছু? আনন্দ শেষ চেষ্টা করে, আর তাছাড়া আমার লেখাটাও তো শেষ হয়ে এলো প্রায় 3-7 মধ্যেই। বাধা দিয়ে শর্মিলা বলে, থাক থাক, ও আলোচনা থাক। তুমি কি মনে করো সেদিন সেই পাবলিশার ভদ্রলোক কি বলে গেলেন তা আমি শুনিনি? 8 আনা দিস্তে দরে কাগজ কিনে 8 আনা শের দরে বেচতে হবে পুরনো খবরের কাগজওয়ালাকে। একেবারে পাণ্ডুর হয়ে গেল আনন্দ। কথাটা বোধ করি তার মর্মস্থলে বিঁধেছিল সেই দিন থেকেই। পাবলিশার ভদ্রলোক ঠিক ওই কথাই বলেছিলেন, এ বই কেউ ছাপতে রাজি হবে না, কে কিনবে? আনন্দ আনত মুখে চুপ করে বসে থাকে। শর্মিলার বোধ করি এতক্ষণে দয়া হয়, হাজার হোক লোকটা ওই গ্রন্থটি লিখতে প্রাণপাত পরিশ্রম করেছে। ঠিক এই ভাষায় কথাটা বলা বোধহয় উচিত হয়নি ওর। বলে, কিন্তু সেদিন সেই ভদ্রলোক তোমাকে আর একটা কি লিখতে বলেছিলেন বলো তো? হঠাৎ শান্ত মানুষটা ক্ষেপে ওঠে একেবারে। ধ্যানস্তিমিত পর্বত যেন আগ্নেয়গিরি হয়ে ওঠে মুহূর্তে। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বলে, সেটুকু আড়ি পেতে শুনতে পারোনি? শর্মিলা স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানুষটা যে রাখতে জানে তা যেন এই প্রথম জানল সে। কোনো কথা না বলে হন হন করে বেরিয়ে গিয়েছিল আনন্দ। সেদিন না শুনলেও পরে ব্যাপারটা জানতে পেরেছিল শর্মিলা। আনন্দই বলেছিল তাকে, পাবলিশার ভদ্রলোক ওকে দিয়ে একটা ইতিহাসের প্রশ্ন উত্তরের বই লিখিয়ে নিতে চান। বইয়ে অবশ্য লেখকের নাম থাকবে একজন বিখ্যাত ইতিহাসের অধ্যাপকের, যিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের খাতা দেখেন এবং যার খান কয়েক চালু বই বাজারে আছে। সে ভদ্রলোকের লিখবার মতো সময় অথবা অধ্যবসায় নেই, তবে নামটা তিনি প্রকাশক মশাইকে কিঞ্চিত অর্থমূল্যে ধার দিতে পারেন। আনন্দ বলেছিল, তুমি বলো সে বই আমার লেখা উচিত? ওর বুকে মুখ লুকিয়ে আশ্লেষ নয়না শর্মিলা বলেছিল, তাই কি আমি বলতে পারি? আমিও তো মানুষ। আনন্দকে জড়িয়ে ধরেছিল সে উত্তরে। বলেছিল, আমি জানতুম মিতা, তুমি কখনো আমাকে সেই অপমানের মধ্যে টেনে নামাবে না, তাতে যত কষ্টই হোক। এ তো আমার শিক্ষার অপমান নয়, এ যে আমার আত্মার অপমান। কিন্তু অর্থই সকল অনর্থের মূল। এ ক্ষণিক মিলন শাশ্বত হয়ে উঠতে পারেনি ওদের সংসারে। নিত্য অভাব মানুষকে স্বভাবতই খিটখিটে করে তোলে। শর্মিলা আপ্রাণ চেষ্টা করেছে সব অভাব অনটনকে মানিয়ে নিতে, কিন্তু দারিদ্র্যজনিত অপমানকে সে তখনও মেনে নিতে পারত না। মাঝে মাঝে মতান্তর ঘটত, আর মতান্তর থেকে মনান্তর খুব বেশি দূরের পথ নয়। দারিদ্র্য দৈত্যটার সঙ্গে লড়াই করতে আনন্দ ক্ষত বিক্ষত হয়ে পড়ে। একাধিক্রমে অনেক কাজ করে যায় উদয় আসত। আরও একটা টিউশনি নিল। বাড়ি ফিরতে রাত 10টা থেকে 10:30 বেজে গেল। রাত্রে ক্লান্ত মানুষটার আর কোনো সাড়া পাওয়া যায় না। আর্থিক সচ্ছলতা একটু হলো বটে, কিন্তু আনন্দকে পুরোপুরি আর পাওয়া গেল না। এতদিন তবু রাতটা ছিল আনন্দ মুখরিত। এরপর থেকে ঘুমন্ত মানুষটার পাশে নিরানন্দেই জাগর রাত্রি কেটে যেত ওর। ক্রমে শর্মিলার মনে হলো অতি অল্প সময়েই সে বুঝি ফুরিয়ে গেল। মাত্র 7-8 মাস হলো বিয়ে হয়েছে ওদের। দিন রাত্রিগুলি কোথায় ডানা মেলে উড়ে যাবে তা নয়,
ধীর মন্থর গতিতে প্রহরগুলি এগিয়ে চলে, যেন স্টিম রোলারের গতিচ্ছন্দ। শর্মিলার মনে হলো তার জীবন, তার যৌবন সবই আজ উপেক্ষিত হতে বসেছে। শুধু টাকার চিন্তায় মানুষটা সারা দিন ছোটাছুটি করে, রাত্রে ক্লান্তিতে ঘুমোয়। বাড়িতে যে সদ্য বিবাহিত একটি তরুণী তার জন্য প্রতীক্ষা করে প্রহর গণে, এ কথাও যেন মনে থাকে না আত্মভোলা মানুষটার। কোথায় অনুশোচনা জাগবে তা নয়, উল্টে প্রচণ্ড অভিমানে শর্মিলা রীতিমতো হিংস্র হয়ে ওঠে। প্রায় এই সময় চোখের অসুখ হলো আনন্দের। শর্মিলার নজরে পড়েনি, খেয়াল হলো উমার কথায়। উমা বলছিল, তোমার চোখটা এত লাল কেন দাদা? আনন্দ হেসে উড়িয়ে দিতে চাইল ব্যাপারটা, কিন্তু 2-4 দিনের মধ্যেই সে বুঝতে পারে অত সহজে পার পাওয়া যাবে না। উমার আগ্রহাতিশয্যে আনন্দ চোখ দেখাতে গেল। এত সব ব্যাপার কিছুই জানতে পারেনি শর্মিলা। সেই সময় দিনান্তে ওদের স্বামী স্ত্রীতে একটিও বাক্য বিনিময় হতো কিনা সন্দেহ। জানতে পারল আনন্দের চোখে নতুন চশমা দেখে। চশমা পাল্টেছ দেখছি, একদিন বললে শর্মিলা। আনন্দ শুধু বলে, হুঁ। পাওয়ার বেড়েছে বুঝি? সামান্য। আর কিছু জানতে চায়নি শর্মিলা। কেনই বা চাইবে? আনন্দ কি কোনোদিন জানতে চেয়েছে শর্মিলার কথা? তারও যে শরীর খারাপ, তারও যে আহারে রুচি নেই, একটা বিবমিশার তাড়নায় সে যে ছটফট করে ফেরে সারাদিন, তা কি আনন্দ কখনো জানতে চেয়েছে? তাই সেদিন শর্মিলা জানতে পারেনি চোখের ডাক্তার কী সর্বনাশা সাবধানবাণী শুনিয়েছিলেন আনন্দকে। ওর চোখের শিরাগুলি নাকি শুকিয়ে যেতে বসেছে। চোখের পরিশ্রম একেবারে কমিয়ে না দিলে, বিশেষত কৃত্রিম আলোয় পড়াশুনো করা বন্ধ না করলে আনন্দ অন্ধ হয়ে যেতে পারে। এ কথা সেদিন শর্মিলা জানেনি, আর আনন্দও মানেনি, কিংবা হয়তো জেনে শুনেও আনন্দ সাবধান হয়নি। আজ শর্মিলা ভাবে, কেন, কী ক্ষতি হতো যদি আনন্দ সব কথা খুলে বলতো শর্মিলাকে? হয়তো ওর রোগ তখনও ছিল চিকিৎসা শাস্ত্রের এখতিয়ারের ভিতর। অত্যাচারের বদলে চিকিৎসা করালে হয়তো আনন্দের চোখের সামনে এভাবে মুছে যেত না পৃথিবীর আলো। কিন্তু কিন্তু কেন সাবধান হয়নি আনন্দ? অভিমান? আত্মভোলা মানুষটার অন্যমনস্কতা? না, নাকি আরও অন্য কিছু? আজ এত কথা ভাবছে শর্মিলা, কিন্তু সেদিন এত কথা ভাবত না। তখন সে নিজেও ছিল অসুস্থা। উমা ছেলে মানুষ, পরিবর্তনটা সে আন্দাজ করতে পারেনি। শর্মিলা ভাবত, এ সময় কি করবে সে? বাবা, মা, দাদা একবারও খোঁজ নিতে এলেন না। রমু মাঝে মাঝে চিঠি লেখে বটে, কিন্তু তাও যেন ভাষা ভাষা। বসু পরিবারের খাতায় খরচের অঙ্কে তার নাম লেখা হয়ে গেছে। আজ আর সে ওখানকার কেউ নয়। এই অবস্থায় সে কিছুতেই গিয়ে দাঁড়াতে পারবে না মায়ের কাছে। কিন্তু হাজার যাই হন, তিনি তো মা। মা হয়ে মেয়ের মাতৃত্বের বেদনা বুঝবেন না স্বাগতা? মাথা নিচু করে সেখানে গিয়ে দাঁড়ালে ব্যবস্থা একটা হবেই। কিন্তু কিন্তু তাতে যে শর্মিলার মর্মান্তিক অপমান। বসু পরিবারের বড় আদরের মেয়ে সে, আকৈশোর যা চেয়েছে তাই পেয়েছে দুহাতের মুঠিতে। আর আজ সে এতটা পর হয়ে গেছে যে কেউ তার নামও উচ্চারণ করে না একবার। কি এমন অন্যায় করেছে সে? এর চেয়ে অনেক বড় কলঙ্কের কাজ করেও তো ওদের সমাজে অনেক মেয়ে সগৌরবে অধিষ্ঠিত। ব্যারিস্টার শ্রেণীর মেয়ে তার গানের মাস্টারের সঙ্গে পালিয়ে গিয়েছিল, সে তো ফিরে এসেছে দিব্যি তার মায়ের কোলে। শর্মিলার অপরাধটা কি তার চেয়েও বেশি? না না না, শর্মিলা তা পারবে না। অন্যায় সে করেনি, অপরাধীর মতো মাথা নিচু করে গিয়ে সে দাঁড়াতে পারবে না বাসু সাহেবের সেই প্রাসাদোপম বাড়ির পোর্টিকোর সামনে। কিন্তু কিন্তু আনন্দের উপর ভরসা করা যায় কি? সে কিছুই জানে না এখনো। জানলেও কতটুকুই বা সামর্থ্য তার। হয়তো কাউকে দিয়ে একবার ডাক্তার ডাকাবে, হয়তো স্থানীয় হাসপাতাল ফ্রি বেডে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে, অথবা হয়তো অনভিজ্ঞ ধাইয়ের হাতে আত্মসমর্পণ করে জীবন মৃত্যুর দোলায় দুলতে হবে শর্মিলাকে। যদি সে না বাঁচে, না না, মরতে সে চায় না। জীবনকে বড় ভালোবাসে শর্মিলা। এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শময় পৃথিবীর মায়া এখনও তার মজ্জায় মজ্জায়। শর্মিলা মরতে চায় না,
কিন্তু কিন্তু শুধু শর্মিলার মৃত্যুর কথাই তো উঠছে না। এমনও তো হতে পারে সে বেঁচে উঠল, কিন্তু অনভিজ্ঞ গ্রাম্য ধাইয়ের হাতে বিধাতার প্রথম দানটিকে খোয়াতে হলো। শিউরে ওঠে শর্মিলা, অলক্ষণে কথাটাকে ধুয়ে মুছে ফেলতে চায় মনের আঙিনা থেকে। প্রায় এই সময় ওদের সংসারে এসেছিলেন একটি বিচিত্র জীব। কি একটা যোগের স্নানের উপলক্ষে আনন্দের কে এক মামিমা এসে হাজির হলেন মালদহ থেকে। সঙ্গে এলো মামাতো ভাই অরুণ। আনন্দের চেয়ে বয়সে ছোট, প্রায় শর্মিলারই বয়সী হবে। বৌদির সঙ্গে ঠাট্টা রসিকতায় ছেলেটি সর্বদাই হাসি খুশি, কিন্তু তার মা জননীটি অন্য ধাতুতে গড়া। যোগের স্নান চুকল, তবু সপুত্র মামিমা যুক্ত হয়েই রইলেন ওদের সংসারে। ভদ্রমহিলার সূচিবায়ু আছে, সংসারের কুটোটি তিনি নাড়তে নারাজ। তা হোক, তাতে আপত্তি নেই শর্মিলার। দুদিনের জন্য বেড়াতে এসেছেন, তিনি কেন গিয়ে ঢুকবেন ওদের হেঁসেলে? কিন্তু তা তো নয়। সকালে উঠেই তিনি একটা কাঁঠাল কাঠের পিঁড়ি নিয়ে বসবেন রান্নাঘরের সামনে ছোট্ট বারান্দায়, যেখান থেকে সমস্ত ভিতর বাড়িটার উপর নজর রাখা চলে। রুদ্রাক্ষের মালাটা ঘোরাবেন হাতে আর ক্রমাগত লক্ষ্য করতে থাকবেন কে কোথায় কি করছে। পান থেকে চুন খসলেই ফোড়ন কাটবেন। আন্দা, চৌকাঠের ওপর বসলি কেন বাপ? চৌকাঠে বসলে বাপের ধার হয়, জানিস না? আর তোরই বা দোষ কি? বৌমা, বলি বড়লোকের মেয়ে, এখন মোড়াকে পিড়ি দিয়ে যাও না। রান্নাঘরের মধ্যে ভাতের ফ্যান গালছিল সবু, তার দুটি হাত জোড়া। সামনে বসে তরকারি কুটছে উমা। সে বলে, থাক বৌদি, আমি দিয়ে আসছি। চট করে উঠে যায় সে দাদাকে একটা মোড়া এনে দিতে। সঙ্গে সঙ্গে ধমকে ওঠেন বৃদ্ধা। হ্যাঁ রে উমি, গেরস্ত বাড়ির মেয়ে তুই এটুকুও শিখিস নি? আনাজ কুটতে কুটতে ওইভাবে কেউ উঠে যায়? কাত করে রাখ বুঁটিটা। কিন্তু উমা তো আর বাড়ির বউ নয়, মেয়ে। জবাব দেয়, আমি এখনই তো ফিরে এসে বসবো বঁটিতে, 1 মিনিটে আর কি হবে? খিঁচিয়ে ওঠেন মামি। মুখে মুখে তক্ক করিস না উমি, ছেলে পিলের বাড়িতে। উমা ততক্ষণে ফিরে গিয়ে বসেছে নিজের জায়গায়। হেসে বলে, ছেলে পিলে আবার তুমি কোথায় পেলে মামি? অরুণদা কি এখনো খোকা নাকি? মামি গর্জে ওঠেন, চুপ কর, খালি মুখে মুখে চোপা। বিয়ে হলে একদিনে যে তোরও 3টে ছেলে হতো। হুমা তবু রাগ করে না, বলে, মামি, বে তো আর হয়নি। হরিনামের মালাটা ঘন ঘন ঘোরাতে থাকেন মামি, আর গজগজ করতে করতে বলেন, কি সব ছেলে মেয়ে হয়েছে আজকাল, খালি তক্ক আর তক্ক। আমাদের কালে বাপু এমনটি ছেলনি। এমনি নিত্য 30 দিন। 2-4 দিনের মধ্যেই হাঁপিয়ে উঠেছিল শর্মিলা, তবু মুখে কিছু বলেনি। 2 দিনের অতিথি বই তো নয়, ওসব সহ্য করে যেতে হয়। কিন্তু আর কতদিন থাকবেন উনি? আরও একটি কারণে মর্মাহত হয়েছিল সে। 2টি মাত্র ঘর। উমার ঘরে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল শর্মিলাকে মামিমার সঙ্গে, আর বাইরের কামরায় আনন্দ রাত্রিবাস করত অরুণকে নিয়ে। এ ব্যবস্থায় আপত্তি করেছিল উমা, কিন্তু আনন্দ নিজেই এ ব্যবস্থাটা পাকা করল। শর্মিলার মনে হলো এই আনন্দ বুঝি শর্মিলাকে এড়িয়ে যাবার একটা অজুহাত পেল। ঘরে আলো জ্বললে শর্মিলার ঘুম আসে না। সেটাও অবশ্য সত্যি কথা নয়, আলো জ্বললেও দিব্যি ঘুমোতে পারে সে, কিন্তু এ কথাটা আনন্দর কাছে স্বীকার করতো না। শর্মিলার আর দোষ কি? বেচারির মাত্র কয়েক মাস হলে বিয়ে হয়েছে, কোন লজ্জায় সত্যি কথাটা বলবে? ও একটু ঘুরিয়ে বলতো, আলো জ্বাললে আমার ঘুম আসে না, বাতি নিভিয়ে দাও। ও জানে বাতি নিভানো আধার ঘরের আবেষ্টনী ছাড়া ওই বই পাগল মানুষটা নাগাল পাওয়া যায় না। সমস্ত দিনটাই তো শর্মিলা আর আনন্দের মাঝখানে এক সার ইতিহাস বইয়ের আড়াল। রাত্রিটুকু ওকে নিজস্ব করে পাওয়ার উপায় থাকবে না তার। ফলে বেশি রাত জেগে লেখাপড়া করার সুযোগ ছিল না আনন্দের। উপায় নেই, শর্মিলার চোখে আলো লাগে। এখন সেই অসুবিধা নেই, অরুণের ওসব বালাই নেই। অনেক রাত পর্যন্ত আলো জেলে পড়াশুনো করতে পারে আনন্দ। অরুণ তার বিছানায় মোষের মতো পড়ে পড়ে ঘুমোয়, আর এ ঘরে চুপচাপ বিছানায় পড়ে থাকে শর্মিলা। ঘুমের বদলে চোখে নেমে আসে জল। এতদিন আলোয় তার ঘুমের ব্যাঘাত হতো, এখন অন্ধকারই তার কাছে বাধা হয়ে দাঁড়ালো।
অন্ধকার, এ কি অন্ধকার! চারিদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে। আলার দুলালি সে, সে কি ভুল করে অন্ধকারের গলাতেই মালা দিয়েছে? আনন্দ কি তাহলে তাকে ভালোবাসে না? সে কি ভুল বুঝেছিল? শর্মিলার সাহচর্য, শর্মিলার সান্নিধ্য, এমনকি শুধুমাত্র দৈহিক সান্নিধ্যেরও কি আর প্রয়োজন নেই আনন্দের? জেগে জেগে সে লক্ষ্য করে পাশের ঘরে প্রহরের পর প্রহর আলো জ্বলতেই থাকে। দূরের পেটা ঘড়িতে এগিয়ে চলে রাত। রেলওয়ে সাইডিংয়ে মালগাড়ির ইঞ্জিন মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ে। শান্টিংয়ের কাজ চলতে থাকে। ঝনঝন করে গাড়িতে গাড়িতে ধাক্কা লাগে, আবার স্তব্ধ হয়ে যায় সব। প্রহরে প্রহরে ডাকে শিয়াল। রাত্রিচর চৌকিদারের হাঁকে চমকে ওঠে মাঝে মাঝে। মিউনিসিপ্যালিটির এক পায়ে খাড়া ল্যাম্পপোস্টের বাল্বটা ফিউজ হয়ে গেছে। মশারির উপর এতদিন যে আলোর চক্রটা দেখা যেত সেটা মিলিয়ে গেছে। অমাবস্যা থাক আর না থাক, শর্মিলার ঘরে আজ নিত্য অমাবস্যা। একেবারে শেষ রাতের দিকে হঠাৎ নিভে যায় ও ঘরের আলো। আশ্চর্য, একদিনও কোনো ছুতোয়ও আনন্দ এ ঘরে আসে না, অথবা ভিতরে বারান্দায় গিয়ে দাঁড়ায় না ভুলে। দুরন্ত অভিমানে শর্মিলা আরও সংকুচিত হয়ে যায়। বোধ করি এই সময়েই ওর মনের সিসমোগ্রাফে প্রথম ধরা পড়ে ভূকম্পন রেখা। ওর প্রথম মনে হয় ও ভুল করেছে, মারাত্মক ভুল। যে উপাদান থাকলে একটা মানুষকে নিয়ে একজন মেয়ে ঘর বাঁধতে পারে, সেই মৌল উপাদানটাই তো নেই আনন্দের চরিত্রে। ও অনুভব করতে পারে ওর মনের বেদনার মূল উৎসটা কোথায়। অর্থনৈতিক অভাব অনটন নয়, আনন্দের চরিত্রের এই অভাবটাই তাকে সবচেয়ে পীড়িত করে। এইখানেই ভুল হয়েছে তার। বসু পরিবারের থেকে চিরদিনের মতো বেরিয়ে আসার সময় সব দিকই ভেবে দেখেছিল, শুধু এই কথাটাই ভেবে দেখেনি। অনটন অনাহারের সঙ্গে লড়তে হবে এ কথা সে জানত, মনকে সেজন্য তৈরি করেই এসেছিল। কিন্তু এ কথা তো ভাবেনি যে অস্ত্রটার সাহায্যে ওই দারিদ্র দৈত্যটার সঙ্গে লড়াই করবে, সেই অস্ত্রটাই ভোঁতা হয়ে যেতে পারে। শর্মিলা হাঁটতে বসেছে, কিন্তু সে অভাব অনটনের কাছে নয়, সে পরাজয় আনন্দের নিষ্প্রেম উদাসীনতার কাছে। আর কেউ না বুঝুক, উমার নজর এড়ায়নি ব্যাপারটা। বৌদির মানসিক পরিবর্তনটুকু তার নজরে এসেছিল। লক্ষ্য করেছিল বৌদি সারাদিনই যেন কি ভাবে, আনমনে থাকে। সেই বুঝতে পেরেছিল ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। তাই মাসখানেক কাটিয়ে মামি যখন যাওয়ার সময় বললে, উমিও চলুক না কেন আমাদের সঙ্গে মালদায়? হ্যাঁ রে আন্দ, হতভাগীটা তো কখনো কোথাও যাবার সুযোগ পায় না। তখন এক কথাতেই উমা রাজি হয়ে গেল। বোধহয় সে ওদের দুজনকে বোঝাপড়া করে নেবার একটা সুযোগ দিতে চেয়েছিল। তাই শর্মিলা যখন তাকে জনান্তিকে বললে, আমি যে একেবারে একলা পড়ে যাব ভাই, তখন উমা হেসে বলেছিল, একেবারে একা তো নয়, এবার দুজনে একা। শর্মিলা ধমকে ওঠে, মুখে আর কিছু বাঁধে না না? উমা মুখ টিপে হেসে বলে, বাঁধবে কোন দুঃখে, বয়স তো কম হয়নি, বিয়ে হলে একদিনে যে 3 ছেলের মা হতুম। শুনলে না সেদিন? সমু খিলখিল করে হেসে ওঠে। মামিমার নকল করে বলেছিল, খালি মুখে মুখে চোপা। মনে মনে কিন্তু খুশি হয়েছিল শর্মিলা। সত্যিই সে একবার মুখোমুখি দাঁড়াতে চায় জীবনের, জেনে নিতে চায় তার সমস্ত আকর্ষণী শক্তি নিঃশেষ হয়ে গেছে কিনা। পরখ করে নিতে চায় প্রেসিডেন্সি কলেজের সামনে ওর ক্লাসের রুটিন হাতে যে ছেলেটা ক্রমাগত পায়চারি করত, এই আনন্দ সেই আনন্দ কিনা। যাবার আগে উমা ওকে আড়ালে ডেকে বললে, একটা কথা বলবো বৌদি? একটু ঘাবড়ে গিয়ে শর্মিলা বলে, কি কথা? কাল রাত্রে তুমি কলঘরে গিয়ে বমি করেছিলে না? শর্মিলা কি জবাব দেবে বুঝতে পারে না। আমি যা ভেবেছি তা সত্যি তাই? এবারও শর্মিলা কোনো কথা বলতে পারেনি। আর উমা পাগলির মতো হঠাৎ ওকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়েছিল। এই যা, কি হচ্ছে? ধমকে উঠেছিল সে। তাহলে আমার যাওয়া বন্ধ করে দিই কেমন, দাদা জানে তো? শর্মিলা আর গোপন করেনি কোনো কথা।
অনেক পরামর্শের পর ঠিক হয় উমা যাবে বটে, তবে দিন 15-20 মধ্যেই ফিরে আসবে। মামির উপস্থিতিতে খবরটা আর জানাজানি করে কাজ নেই। তারপর সুযোগ মতো শর্মিলা আনন্দকে বলবে। উমা বারবার তাকে সাবধান করে দিয়ে যায়, শরীরের যত্ন নিতে, সাবধানে থাকতে। আশ্চর্য, উমারা চলে যাবার পরেও আনন্দের দিক থেকে কোনো পরিবর্তন লক্ষ্য করল না শর্মিলা। ওদের বিয়ের বছর ঘোরেনি, গত 1 মাস ওদের দিনগুলো ছিল মানুষজনের কোলাহলে আবিল, রাত্রিগুলি ছিল ইটের প্রাচীরে বিচ্ছেদিত। এই সত্যটা যেন মনেই নেই আনন্দের। দীর্ঘ 1 মাস বিচ্ছেদের পর প্রথম রাত্রিটার কথা স্পষ্ট মনে আছে শর্মিলার। বোধ হয় এত বড় আঘাত সে আর কখনো পায়নি বলেই। সকালের গাড়িতে আনন্দ মামিমাদের ট্রেনে তুলে দিতে গেল। দুপুরের দিকে তার ক্লাস ছিল, ফলে স্টেশন থেকে সে কলেজে চলে যায়। অনেক দিন পর ফাঁকা বাড়িতে শর্মিলা নিঃশ্বাস ফেলে বাঁচল যেন। জানলার পর্দাগুলো কাচতে নিল, বালিশের ওয়ার, বিছানার চাদর সব। দুপুরে আর শুতেও গেল না, ঘরদোর সাফা করলো বসে বসে। আনন্দকে চমকে দিতে হবে। বিকেলের আগেই পাল্টে গেল ঘরের চেহারা। জানলায় ধপধপে পর্দা, বিছানায় পরিষ্কার চাদর, বালিশ ঢাকা। রক্তকরবীর একটা গুচ্ছ তুলে এনে রাখলো জল দিয়ে মাটির ফুলদানিটায়। বিকেল 4টে বাজে কি না বাজে গা ধুয়ে এলো পুকুরে। প্রসাধন করা প্রায় ছেড়েই দিয়েছিল। শখের মধ্যে কেনে জবাকুসুম তেলটা, এটা ওর চিরদিনের অভ্যাস। যতই ব্যয় সংকোচ করুক, অন্য কোনো তেল সে ব্যবহার করতে রাজি নয়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চুল বাঁধল। একটু লজ্জা লজ্জা করছে, তা হোক, সে বিশেষ শাড়িখানাই বার করে পরল শেষ পর্যন্ত। বাসন্তী রঙের মুর্শিদাবাদী সিল্কটা। এটা দিয়েছিলেন ওকে বিয়েতে আনন্দের বাবার বৈমাত্রেয় ভাই, ওদের রতন দাদু। ফুলশয্যার রাত্রে এই শাড়িখানাই পরেছিল সে। উমা বলেছিল ফুলশয্যায় বেনারসি পরতে হয়, কিন্তু সে তা শোনেনি। আনন্দ সেই বিশেষ রাত্রিটিতে ওই শাড়িটিরও প্রশংসা করেছিল। সচরাচর শাড়ি গহনার দিকে তার নজর থাকে না, তবু বলেছিল, এই শাড়িখানাতে তোমাকে ভারী চমৎকার মানায়। শুধু শাড়ি নয়, সাদা মুক্তোর মালা ছড়াটাও বের করে পড়ল গলায়। এটা ড্যাডির দেওয়া, না ওর বিয়েতে নয়, ওর ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনাল পাশ করার খবর পেয়ে ব্যারিস্টার বোস সাহেব এই মালা ছড়া উপহার দিয়েছিলেন সমুকে। এটা সে নিয়ে এসেছিল আসার সময়, বাবার দেওয়া স্মৃতিচিহ্ন। মনে আছে এই মালাটাও ছিল ওর গলায় সেই ফুলশয্যার অবাক রাত্রিটাতে। সাজগোজে শেষ হলে শর্মিলা এসে দাঁড়ালো একবার আয়নার সামনে। বেশ দেখাচ্ছে কিন্তু। একবার ভাবল, ছি, খুলে ফেলা যাকে পোশাক। কিন্তু আবার মনে হলো, থাক না। বাসন মেজে দিয়ে ঝি চলে গেছে। শর্মিলা একাই বসে আছে বাড়িতে। সন্ধ্যা হব হব। আচ্ছা, আনন্দটা কি আজকের দিনেও একটু সকাল সকাল বাড়ি আসতে পারে না? কলেজ ছুটি হয়ে গেছে তো সেই 4টেই। কী করছে সে এতক্ষণ? একখানা বই টেনে নিয়ে পড়তে থাকে, কিন্তু মন বসে না বইতে। কানটা খাড়া করে আছে, কখন সদর কড়া নাড়ার শব্দ হয়। কিন্তু কাকস্য পরিবেদনা। তিল তিল করে কেটে যায় সময়, ঘনিয়ে আসে রাত। শর্মিলা উনুনে আগুন দেয়, রান্না চড়ায়। ক্রমে রান্নার কাজও শেষ হয়ে এলো তার। লোকজনের চলাফেরাও কমে এলো পথে। শেষে রাত 9:30 নাগাদ ফিরে এলো আনন্দ। ততক্ষণে শর্মিলার মনের সবটুকু রসকসই শুকিয়ে যাওয়ার উপক্রম। এত দেরি হলো যে? কলকাতায় গিয়েছিলাম একটু। কলকাতায় হঠাৎ? ন্যাশনাল লাইব্রেরি থেকে একখানা বই আনতে। ও, চলো খেয়ে নিয়ে গিয়ে। শর্মিলা আর কোনো কথা বলে না, রান্নাঘরে এসে ভাত বেড়ে দেয়। আনন্দ মুখ হাত ধুয়ে এসে খেতে বসে। আহারান্তে আনন্দ উঠে যায় শোবার ঘরে। আশ্চর্য, একবারও সে তাকিয়ে দেখে না ঘরখানার দিকে অথবা ঘরণীর দিকে। দাঁতে দাঁত দিয়ে যা হোক দুটি খেয়ে নিয়ে শর্মিলা যখন শুতে এলো, তখনই ঘটল চরম দুর্ঘটনা। আনন্দ বললে, আলো জ্বাললে তো আবার তোমার ঘুম আসবে না, আমি তবে ও ঘরে গিয়ে বসি। শর্মিলার ইচ্ছে হলো ঝাঁপিয়ে পড়ে আনন্দের উপর, আঁচড়ে কামড়ে তাকে ক্ষতবিক্ষত করে দেয়।
সে ইচ্ছাকে দমন করে শেষ পর্যন্ত। অনেক কষ্টে অশ্রু গোপন করে বলে, আজ রাত্রেও তুমি লিখবে? না, লিখব না, পড়ব এই বইখানা। বুঝেছি, থাক, ও ঘরে যেতে হবে না, এ ঘরেই পড়ো, আলোতে আমার অসুবিধা হবে না। ও আচ্ছা। বইখানা নিয়ে আনন্দ গিয়ে বসে টেবিলে। শর্মিলা চুপ করে বসে থাকে খাটের উপর। 2 মিনিট যায়, 10 মিনিট যায়, আনন্দ তন্ময় হয়ে বই পড়ছে ততক্ষণ। শর্মিলা ওঠে, টেবিলটা গোছায়, আলনার কাপড়গুলো নামায়, আবার কুচিয়ে রাখে। আনন্দ নির্বিকার, বইয়ের মধ্যে একেবারে ডুবে গেছে। শেষ পর্যন্ত শর্মিলা কি জানি কেন হঠাৎ বলে বসে, তুমি একটু ও ঘরে যাবে? আমি কাপড়টা ছেড়ে নিতাম, এবার শোবো তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। বইখানা নিয়ে হন্তদন্ত হয়ে আনন্দ চলে যায় পাশের ঘরে। না গিয়ে উপায় কি? এ ঘরে যখন একজন ভদ্রমহিলা কাপড় পাল্টাতে চাইছেন, তখন তাকে শালীনতার খাতিরে স্থান ত্যাগ করতেই হয়। আলো জ্বলল ও ঘরে, আর এ ঘরে চুপচাপ পড়ে রইল শর্মিলা, তার ভরা যৌবনের পসরা সাজিয়ে। এক পায়ে খাড়া মিউনিসিপ্যালিটির বাল্বহীন পোস্টটা অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। রাত্রিচর পাহারাওয়ালার হাঁকে চমকে ওঠে একবার। পেটাঘড়িতে বেজে যায় 12টা, 1টা, 2টো। সদ্য কাঁচা ধপধপে বালিশের ওয়ারটা ভিজে যায়। শর্মিলা বাথরুমে উঠে যায়, গায়ের মধ্যে পাক দিয়ে উঠেছে তার। শর্মিলা ভেবেছিল ওরা চলে গেলে এই দুজনে একার সংসারে বুঝি ফিরে আসবে ওদের সেই হারানো দিনগুলোর মেঘের রৌদ্রের খেলা। নূতন করে আবিষ্কার করবে সে নিজেকে আনন্দের মুগ্ধ দৃষ্টির আরশিতে। আনন্দ আনমনা, আনন্দ উদাসীন, এ কথা জানা ছিল, কিন্তু সে তো এমন ছিল না। শর্মিলার প্রতি আকৃষ্ট হয়েছিল সে, তাকে দেখবার জন্য, তার সঙ্গে কথা বলবার জন্য। সে যে দিনের পর দিন ছটফট করত, এ তো মিথ্যা নয়। মেয়েদের সাজসজ্জা সম্বন্ধে আনন্দ অন্যমনস্ক, কিন্তু শর্মিলার গলার এই মুক্তোর মালাটাতে তাকে যে ভালো মানায়, এই বাসন্তী রঙের শাড়িতে তাকে যে আরও সুন্দর দেখায়, এসব কথা তো শর্মিলা আনন্দের মুখেই শুনেছে। তাহলে তাহলে ওর সেই সব অনুভূতি, সেই মনটা কোথায় গেল? আনন্দের দিক থেকে কোনো সাড়া জাগল না বাড়ি খালি হয়ে যাবার পরও। শর্মিলা অন্তরে নিরুদ্ধ রোষে ফুলতে থাকে। সে হেরে গেছে, শর্মিলা হেরে গেছে, হারিয়ে যেতে বসেছে। নিজেকে আর সামলাতে পারে না শর্মিলা। সোজা কথাগুলো বাঁকা বাঁকা হয়ে বেরিয়ে আসে মুখ থেকে। গত মাসে সংসার খরচ বেশি হয়েছে, মাস কাবার হবার আগেই আবার তাকে হাত পাততে হলো আনন্দের কাছে। আনন্দের পক্ষে বিব্রত হয়ে পড়া স্বাভাবিক। কোথায় সে বুঝবার চেষ্টা করবে আনন্দের ব্যথা, তা নয়, খিঁচিয়ে ওঠে একেবারে। খরচের সম্বন্ধে যদি এত ভয়, তাহলে মামিকে আসতে বারণ করনি কেন? আনন্দ থতমত খেয়ে বলে, সে কথা নয়, আমি বলছিলাম কি 200 টাকাই খরচ হয়ে গেছে একেবারে। না তো কি মিছে কথা বলছি আমি? কি ভাবো তুমি, সংসার খরচের টাকা থেকে মাসে মাসে বাপের বাড়ি মানি অর্ডার করছি? বেদনা তোর দুটি চোখ তুলে আনন্দ বলে, ছি সমু, তুমি আমাকে অপমান করতে গিয়ে নিজেই ছোট হয়ে যাচ্ছ, তা বোঝো না? কি, তুমি আমাকে ছোট লোক বললে? আনন্দ জবাব দেয় না, পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ার উদ্যোগ করে। শর্মিলা বলে, যাচ্ছ কোথায়? বিভাগী হয়ে বেরিয়ে পড়লে নাকি? চৌকাঠের উপর থমকে দাঁড়িয়ে পড়ে আনন্দ, ঘুরে কিছু বলতে যায়, তারপর সামলে নিয়ে বলে, না, কিছু ধার আনতে যাচ্ছি, হাতে এখন কিছুই নেই। আবার ধার? কেন, সেদিন সে ভদ্রলোক যে অপমান করে গেলে তাতে বুঝি তোমার তৃপ্তি হয়নি? কার কাছে যাবে? কাবুলিওয়ালার সন্ধান পেয়েছ নাকি? আনন্দ আর দাঁড়ায় না, চলে যায় বেরিয়ে। ও চলে গেলেই শর্মিলা উপুর হয়ে পড়ে বালিশের উপর। কেন সে বলতে গেল এই কথাগুলো এই নির্মমভাবে? মানুষটা যে কী অপরিসীম পরিশ্রম করছে তাকে শর্মিলা দেখতে পায় না? নিজের জ্বালায় যে জ্বলে মরছে, তার গায়ে এভাবে নুনের ছিটে দিয়ে কী লাভ? ঈশ্বর জানেন, এসব কটু কথা নির্মমভাবে শর্মিলা বলতে চায় না।
সে পুরোপুরি ভাগ নিতে চায় আনন্দের দুঃখের, আনন্দের বেদনার, তার অসহায়ত্বের। কিন্তু কিন্তু আনন্দ তাকে দূরে সরিয়ে দিচ্ছে। কেন? কেন তাকে অপমান করছে বারবার? অপমান? হ্যাঁ, অপমানিত, অপমান বই কি। তার ভালোবাসাকে, তার নারীত্বকে, তার যৌবনকে অপমান করেছে আনন্দ। ভাব করবার জন্যে, মিটিয়ে নেবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছে শর্মিলা। কিন্তু কোথায় কী যে হতো, কিছুতেই মিলত না আর। ভাঙা চিনেমাটির পাত্র যেন, দাগে দাগে মিলিয়ে দাও, জোড়ার দাগ দেখা যাবে না। কিন্তু যেই সে পাত্রে জীবনের রস ঢালতে যাবে, অমনি দেখবে ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে অমৃতধারা। পাত্রে ধরা পড়ছে না কিছুই। মনে আছে সেদিন সন্ধ্যার কথা। টাকার ধান্দায় সারা রাজ্য ঘুরে ঘণ্টা চারেক পরে ফিরে এসেছিল আনন্দ। রোদে রোদে ঘুরেই মুখটা লাল হয়েছে, না উত্তমর্ণের কাছে কিছু মিষ্টি মধুর সম্ভাষণ শুনে অপমানে লাল হয়েছে, বুঝতে পারে না শর্মিলা। ফিরে এসে ক্যাম্বিসের ইজি চেয়ারে শুয়ে পড়েছিল ক্লান্ত মানুষটা। ইতিমধ্যে রাগ পড়ে গিয়েছিল শর্মিলার। সে জানতো আনন্দর ফিরতে দেরি হবে। অনেক জায়গাতেই সে ধার করেছে। মাসের এই চতুর্থ সপ্তাহে সহজে সে টাকার জোগাড় করতে পারবে না। তাই মিছরির একটা ডেলা ভিজিয়ে রেখেছিল। পাতিলেবুর রস দিয়ে এক গ্লাস শরবত তৈরি করে দিয়ে তালপাতাটা হাতে নিয়ে শর্মিলা এসে দাঁড়ায় ওর ইজি চেয়ারের সামনে। হাতটা চোখের উপর দিয়ে চুপ করে শুয়েছিল আনন্দ। শর্মিলা যে পাশে এসে দাঁড়িয়েছে নিশ্চয়ই টের পায়, কিন্তু চোখের উপর থেকে হাতটা সরায় না। শর্মিলা ওর পাঞ্জাবির বোতামগুলো একে একে খুলে দেয়। আনন্দ আপত্তি করে না। ছাতাটা সঙ্গে নিয়ে বের হলে পারতে, একেবারে ঘামে ভিজে গেছো। ঘন ঘন পাখাটা নাড়তে থাকে। নিঃসারে আনন্দ পড়ে থাকে একইভাবে। নাও, এটা খেয়ে নাও। চোখ থেকে হাতটা সরিয়ে এবার বলে আনন্দ, কি ওটা? শরবত। থাক, তার আর প্রয়োজন নেই, তেষ্টা পায়নি আমার। পেয়েছে, আর না পেয়ে থাকে তো নয়, নেই। একটু হেসে বলে, উপরোধে মানুষ ঠেকে গেলে, আর এ তো এক গ্লাস জল। তবু আনন্দ হাতটা বাড়ায় না। পকেট থেকে একগুচ্ছ নোট বার করে বলে, নাও ধরো। শর্মিলা টাকাটা নেয়, একটু অবাক হয়। 10খানা 10 টাকার নোট! এত টাকা কোথা থেকে আনলো আনন্দ? কিন্তু এখন সে প্রশ্ন তোলা ঠিক নয়, পরে সুযোগ মতো জেনে নিলেই হবে। বলে, নাও, তুমি এটা ধরো, খেয়ে নাও। বললাম তো তেষ্টা পাইনি। আমিও তো বললাম না পেলেও খেতে হবে তোমাকে। আনন্দ উঠে পড়ে, চৌকির উপর গিয়ে শোয়। বলে, কেন বিরক্ত করছো আমাকে? আমি আজ বড় ক্লান্ত, আমাকে রেহাই দাও। দেওয়ালের দিকে মুখ করে শোয় সে। রাগে অপমানে শর্মিলা মুহূর্তে জ্বলে ওঠে। আছড়ে ভেঙে ফেলে সে শরবতের গ্লাসটা। নোটগুলো ছুঁড়ে দেয় আনন্দের দিকে। চেঁচিয়ে ওঠে, মনে করেছো 100টা টাকা আমি একসঙ্গে কখনো চোখে দেখিনি না? একেবারে কিনে ফেলেছো আমাকে। আনন্দ উঠে বসে। প্রতিপালন করবার ক্ষমতা যার নেই, তাই বিয়ে করার শখ কেন? ছুটে বেরিয়ে যায় সে ঘর ছেড়ে। পাশের ঘরে বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে শর্মিলা। কিন্তু আবার নিজেই শান্ত হয়। এ কোনো সমাধান নয়। পাশের ঘরে ছিটানো পড়ে আছে কাচের টুকরো, নোটের বান্ডিল। আধ ঘন্টা খানেক পরে মুখ চোখ মুছে আবার উঠে আসে ঘরে। দেখে মেঝেতে একটিও কাচের টুকরো নেই। নোটগুলিও গুছিয়ে রেখেছে আনন্দ আলমারির ড্রয়ারে। কখন নিঃশব্দে আবার বেরিয়ে গেছে ক্লান্ত মানুষটা চটিটা পায়ে গলিয়ে। বারে বারে শর্মিলা চেষ্টা করেছে সহজ হতে, রাগ চাপতে, কিন্তু পারেনি। আনন্দ যদি প্রতিবাদে ওকে আঘাত করত, তাহলে সে খুশি হতো। এত যে সে অপমান করে, আনন্দ কি খেপে যেতে পারে না? একেবারে আত্মহারা হয়ে আঘাত করে বসতে পারে না শর্মিলাকে? তাহলেও তো একটা সুরাহা হয়। তাহলে অন্তত অনুশোচনায় ভেঙে পড়বে আনন্দ। আদরে সোহাগে শর্মিলাকে করে তুলবে ক্ষমামুখর। কিন্তু কিন্তু তার কোনো লক্ষণই নেই। মানুষটা যেন পাথর অথবা ভারবাহী একটা মোষ। মার খায়, তবু টেনে চলে সংসারের এই মন্থর গতি গোজান।
একেবারও প্রতিবাদ করে না। কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলেছিল একদিন আনন্দ। সেদিনটার কথাও স্পষ্ট মনে আছে ওর, ওই ঘটনার দিন কতক পরে। সমস্ত দিন পরিশ্রম করে আনন্দ রাত্রি 10টার সময় যখন ফিরে এলো, তখন ওর মুখ চোখ দেখে করুণা হয়। কিন্তু আশ্চর্য, করুণার বদলে প্রচণ্ড রাগে যেন ফেটে পড়তে চাইল শর্মিলা। দাঁতে দাঁত চেপে বললে, রাত্রির এই টিউশনিটা ছেড়ে দাও তুমি। আনন্দ জবাব দেয় না, পাঞ্জাবিটা ঝুলিয়ে রাখে হ্যাঙ্গারে। জবাব দিলে না যে? কি জবাব দেব? তুমি জানোই তা সত্ত্বেও নুন আনতে পান্তা ফুরোচ্ছে। ছন করে ওঠে মাথার মধ্যে। তবু বলে, আমার সেই একদিনের ফসকে বলা কথাটাই তুমি মনে রেখেছো দেখছি। আনন্দ হেসে বলে, হ্যাঁ, স্মৃতিশক্তিটা অন্তত আমার ভালোই। সে হাসি দেখে জ্বলে উঠেছিল শর্মিলা। তা জানি, আমি ভাবতাম যে শুধু সাল তারিখ মুখস্থ করতে করতেই বুঝি সে স্মৃতিশক্তি ফুরিয়ে গেছে তোমার। নইলে এ কথা কি মনে নেই ডাক্তারবাবু তোমাকে রাত জেগে কাজ করতে বারণ করেছেন? আনন্দ চকিত হয়ে বললে, কে বলেছে তোমাকে? শর্মিলা বলে না যে যাবার আগে উমাই বলে গেছে তাকে। সে শুধু বলে, আমাকে কে বলেছে সেটা বড় কথা নয়, তোমাকে যিনি বলেছেন তিনি চোখের ডাক্তার। আনন্দ জবাব দেয় না, নিঃশব্দে তার পাণ্ডুলিপি পেড়ে নামায় তাক থেকে। শর্মিলা ছিনিয়ে নেয় খাতাপত্রগুলো, বলে, কি ভেবেছ, কি ভেবেছ তুমি? এভাবে অন্ধ হয়ে শাস্তি দেবে আমাকে? আনন্দ যথারীতি চোখ থেকে চশমাটা খুলে মুছতে থাকে, জবাব দেয় না। ওর নীরবতায় আরও ক্ষেপে যায় শর্মিলা, বলে, মনেও ভেবো না তাহলে পা ছড়িয়ে কাঁদতে বসবো আমি, বুঝেছ? চশমাটা চোখে বসিয়ে ম্লান হেসে আনন্দ বলেছিল, জানি, কাগজে পড়েছি। প্রথমটা বুঝতে পারেনি শর্মিলা, তাই অবাক হয়ে বলেছিল, কাগজে পড়েছ? কে পড়েছ কাগজে? ওই হিন্দু কোর্ট বিল পাশ হয়ে গেছে, অন্ধ স্বামীকে ডিভোর্স করা চলে। আর নিজেকে সামলাতে পারেনি সমু। রাগে, দুঃখে, অভিমানে প্রচণ্ড ধাক্কা মেরেছিল আনন্দকে। বলেছিল, তুমি তুমি একটা ইতর, তুমি তুমি কথাটা তার শেষ হয়নি। আনন্দ টাল সামলাতে না পেরে ধাক্কা খেয়েছিল মশারির ছত্রির সঙ্গে। কপালটা কেটে যায় তার, রক্ত ফুটে ওঠে ওর কপালে। মুহূর্তে একেবারে নীল হয়ে গিয়েছিল শর্মিলা। এইভাবে যে সে কাণ্ডজ্ঞান হারাতে পারে, বস্তির মেয়ে ছেলেদের মতো দৈহিক আঘাত করে বসতে পারে, তা যে তার স্বপ্নেরও অগোচর। ভয়ে, লজ্জায়, অনুশোচনায় শর্মিলা মরমে মরে গিয়েছিল। সম্মোহিতের মতো আঁচলটা দিয়ে চেপে ধরতে গিয়েছিল ক্ষতস্থান। কিন্তু প্রচণ্ড ঘৃণায় আনন্দ তার হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, থাক শর্মিলা, ওতে আমার ভাঙা কপাল জোড়া লাগবে না। গরিবের ছেলের ঘোড়া রোগের এ মাসুল আমার প্রাপ্য শর্মিলা। বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়েছিল শর্মিলা। আনন্দ নিজেই উঠে কলঘরে গিয়ে মুখটা ধুয়ে এসেছিল। ও ঘরে গিয়ে শুয়ে পড়েছিল আর কথা না বাড়িয়ে। অনেকক্ষণ দুহাতে মুখ ঢেকে কেঁদেছিল শর্মিলা। তারপর সব অভিমান, সব অপমান ঝেড়ে ফেলে ডাকতে গিয়েছিল আনন্দকে। কারও তখনও রাতের খাওয়া হয়নি। গিয়ে দেখেছিল পাশের ঘরের অর্গল বন্ধ। শর্মিলা সারা রাত কেঁদেছে। দুরন্ত অভিমানী সে, তবু সব অভিমান জলাঞ্জলি দিয়ে বারে বারে ডেকেছে দরজার প্রান্তে বসে। ফল হয়নি। ঠিক তেমনি করেই হেঁকে গেছে রাত্রিচর পাহারাওয়ালা। প্রহরে প্রহরে জাম ঘোষকের কান্নার হাহাকারে নৈশ আকাশে বিদীর্ণ হয়ে গেছে। থানার পেটাঘড়িতে গড়িয়ে গেছে জাগর রাত্রি। তারপর চৌকাঠের উপরে কখন ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে শর্মিলা। পরের দিনটা ছিল রবিবার, ছুটির দিন। রাত্রির ভাত ধরাই আছে। শর্মিলার আজ রান্নার হাঙ্গামা কম। জল দিয়ে রেখেছিল ভাতে। ভেবেছিল বেলা হলে শুধু আনন্দকে দুমুঠো ফুটিয়ে দেবে। ডাল তরকারি গরম করে নিয়েছিল, নষ্ট হয়নি কিছু। সকাল থেকে আনন্দ নিজের খাতাপত্র নিয়ে বসেছে। কাল রাত্রে যেটুকু ফাঁক গেছে সেটুকু বোধ করে পুষিয়ে নিতে চায় সে।
ঠিকে ছিটা কামাই করেছে। চায়ের বাসনগুলি ধুয়ে 2 কাপ চা তৈরি করলো শর্মিলা। একসঙ্গে বসে গল্প করতে করতে চা খাওয়ার যুগ গেছে। যাবে না? কতদিন আগে বিয়ে হয়েছে ওদের, কত যুগ আগে। চায়ের কাপটা ওর সামনে নামিয়ে রেখে শর্মিলা ফিরে আসে রান্নাঘরে। মন্থর গতিতে এগিয়ে যায় বেলা। আনন্দ স্নান সেরে আসে। ভাত বেড়ে শর্মিলা ডাকে। নিঃশব্দে আহারাদি সেরে আনন্দ আবার উঠে যায় ঘরে। শর্মিলা ভাবে সকাল সকাল খাওয়া দাওয়া মিটিয়ে সেও গিয়ে ঝুপ করে শুয়ে পড়বে ওর পাশে। আজ আর বাসন্তী রঙের মুর্শিদাবাদী সিল্ক নয়, সাদা মুক্তোর মালাও নয়। আজ তার অন্য সাজ, আটপৌরে আর সাধারণ। বাইরের সম্পদ নয়, অন্তরের সম্পদ দিয়ে জয় করে নেবে আনন্দকে আজ শর্মিলা। রূপে আর ভোলাবার চেষ্টা করবে না সে। ভালোবাসায় ভোলাতে হবে আনন্দকে। ক্ষমা চেয়ে নেবে অকুণ্ঠ ভাষায়। এই সুযোগ, এই একটাই সুযোগ। আজকের এই ছুটির দুপুরে সে তার রঙের টেক্কাখানা খেলে দেখবে পিঠ পায় কিনা। আনন্দের বুকে মুখ লুকিয়ে বলবে, কাল রাতে নিজেও রাগ করে খেলে না, আমাকেও খেতে দিলে না। আনন্দ বলবে, পান্তা ভাতগুলো একা একা খেলে কেন, আমাকেও দিলে পারতে। শর্মিলা বলবে, তুমি কি দুঃখে খেতে যাবে? তেঁতুল গোলার জল আর কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে আমার যে স্বাদ হয়েছিল। আনন্দ ঠোঁট উল্টে বলবে, বলিহারি তোমার স্বাদ। আর শর্মিলা বলবে, মেয়েদের স্বাদের কথা তুমি কি জানবে? কেন জানবো না? আচ্ছা বলো তো, মেয়েদের কখন এমন উদ্ভুটে শখ হয়? বোকার মতো তাকিয়ে থাকবে আনন্দ। শর্মিলা ওর গালটা টিপে দিয়ে বলবে, অধ্যাপক না হাতি, তুমি একটি বোকার রাজা। তারপর তারপর কানে কানে বলবে সেই বিস্ময়কর সংবাদটি, সেই টেক্কার তুরু। আনন্দ নিশ্চয়ই আত্মহারা হয়ে যাবে। চুমায় চুমায় বিপর্যস্ত করে তুলবে সমুকে। আর আনন্দ ঘন আশ্লেষ নয়না সমু মৃদু প্রতিবাদ করে বলবে, এই কি হচ্ছে অসভ্য, ওদিকে জানলাটা খোলা আছে না? হায় রে দুরাশা, বাস্তবে এসব কিছুই হয়নি। জল দেওয়া পান্তা ভাত একটা এনামেলের থালায় বেড়ে নিয়ে শর্মিলা সবে খেতে বসেছে রান্নাঘরে। হঠাৎ বাইরের ঘরে অনেকগুলি মিলিত কণ্ঠস্বরে সচকিত হয়ে ওঠে। সামলে নিতে নিতে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ে ওরা। পাত ছিঁড়ে উঠে দাঁড়াতে গিয়ে দেখে দরজায় এসে দাঁড়িয়েছে রমু আর বাদল। বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায় শর্মিলা। রান্নাঘরের চৌকাঠে ফ্রেমে যেন একখানা ছবি। মাইশোর জর্জেট শাড়িখানা পাকিয়ে পাকিয়ে ধরেছে রমলার দেহকে। এক হাতে রিস্টওয়াচ, অপর হাতে এক সার কাঁচের চুড়ি। বাদলের হাতে প্রকাণ্ড একটা প্যাকেট, দারিকের সন্দেশ। শর্মিলার চোখে আর পলক পড়ে না। রমলার চোখেও লেগেছে বিস্ময়ের ঘোর। প্রায় অন্ধকার একটি ঘরে কাঁধ তোলা এনামেলের থালায় একরাশ পান্তা ভাত নিয়ে কাঁঠাল কাঠের ছোট্ট পিঁড়িতে লাল পাড় মিলের শাড়ি পরা ওই মেয়েটি কে? এই কি সেই লোরেটো লালিতা, তার দিদি? শর্মিলাই প্রথমে সামলে নেয় নিজেকে, বলে, নে পথ ছাড়, আমার খাওয়া হয়ে গেছে। হঠাৎ গলাটা ধরে যায় রমলার। গলাটা সাফা করে নিয়ে বলে, ওই তো পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছিস দিদি, তাও আমাদের অত্যাচারে আতপেটা থাকবি? নে নে, তোকে আর কুটুম্বিতা করতে হবে না, খেয়ে নে ভাত কটা, আমরা বসছি। কিন্তু তাই কি পারে সমু? কোথাও কিছু নেই, হঠাৎ কেঁদে ফেলেছিল সে। সে কি রাগে, অপমানে, দুঃখে, নাকি দীর্ঘদিন পরে প্রিয়জন মিলনের আনন্দে? রমলা তো অপ্রস্তুতির এক শেষ। বাইরের ঘরে নয়, শোবার ঘরেই এনে বসিয়েছিল ওদের। অপরেশ যেন অতি মাত্রায় স্বাভাবিক হতে চায়, যা দেখে তারই প্রশংসা করতে থাকে। বাহ, কি সুন্দর ছোট্ট বাড়িখানা। ওটা বুঝি লতানে জুই? ভারী সুন্দর তো। ও, এই টেবিল ঢাকাটা বুঝি তুই তৈরি করেছিস সমু? প্যাটার্নটা গ্র্যান্ড। ও, ফুলদানিটা তো ভারী বিউটিফুল। শর্মিলা লজ্জা পায়। এতটা বাড়াবাড়ি দাদা না করলেও পারত। বুঝতে অসুবিধা হয় না গরিব ভগ্নিপতির উপর এ তার অকারণ দাক্ষিণ্য। আর এমন নির্বোধ আনন্দ কোথায় সে লজ্জায় মাটিতে মিশে যাবে
তা নয়, সব কথাতেই সে খুশিয়াল হয়ে ওঠে। আগ্রহ ভরে বোঝাতে থাকে, না ওটা লতানি জুঁই নয়, মাধবীলতা। আগে না, টেবিল ঢাকাটা উমা তৈরি করেছে, উমা তার ছোট বোন। না, সে এখন এখানে নেই। ফুলদানিটা ফুলদানিটা একটা মুখবধির ছেলের তৈরি। ওর একজন মাস্টারমশাইয়ের একটি আশ্রম আছে, বিকলাঙ্গদের প্রতিষ্ঠান। ওটা মাস্টারমশাই তাকে উপহার দিয়েছেন। শর্মিলা মরমে মরে যায়। শান্ত, সহজ, সরল মানুষটার এইটুকু বুদ্ধি নেই যে বুঝতে পারবে অপরেশ মনে মনে হাসছে। অপরেশ, রমলা আর বাদল এসেছিল ওদের নিমন্ত্রণ করতে। অপরেশ বিয়ে করছে সামনের 22 তারিখ। বড় ছেলের বিয়ে, তাই বড় মেয়েকে ক্ষমা করেছেন স্বাগতা। মেয়ে জামাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন ওদের। রমুকে আড়ালে নিয়ে এসে সব কথা শোনে শর্মিলা। মেয়েটির নাম সরমা। না, সোসাইটির মেয়ে নয়, শর্মিলা চিনতে পারবে না। তবে হ্যাঁ, পূর্বরাগের কিছুটা পাঠ নিতে হয়েছে অপরেশকে। সরমা মধ্যবিত্ত ঘরের মেয়ে। তার বাবা অপরেশের একজন বন্ধুর হেড ক্লার্ক। ভালোবেসেই বিয়ে করছে অপরেশ। স্বাগতার ঘোরতর আপত্তি ছিল প্রথমটায়, কিন্তু শেষ পর্যন্ত মত দিয়েছেন। রমলা বলে, ঠিকই শিখেছে মা, বুঝেছে প্রেমের বন্যাকে বাঁধ দিয়ে রোখা যায় না, কার সাধ্য রোধে তার গতি। শর্মিলা ওর ভঙ্গিমায় হেসে ওঠে। গল্পগুজবে বেশ মশগুল হয়ে ওঠে সবাই। শেষ পর্যন্ত শর্মিলা আনন্দকে আড়ালে ডাকে, নিম্নস্বরে বলে, ঝি আজ আসেনি, যাও চট করে কিছু মিষ্টি নিয়ে এসো মোড়ের দোকান থেকে। আনন্দ অবাক হয়ে বলে, কেন, ওরাই তো এক গাদা মিষ্টি নিয়ে এসেছেন, তাই থেকেই দাও না। চোখ ফেটে জল আসে শর্মিলার। ওর মনে পড়ে না এই মানুষটাই প্রথম আলাপে ওর হাতখানা টেনে নিয়ে বলেছিল, এই দেখুন আমার গায়েও কেমন রোমাঞ্চ হচ্ছে। ওর মনে হলো লোকটা কৃপণ, হাড় কৃপণ। দাঁতে দাঁত চেপে সে বলেছিল, যা বলছি শোনো, এই মিষ্টি ওদের দেওয়া যায় না। কেন যায় না? এ তোমার রাধু ময়রার চেয়ে 1000 গুণ ভালো মিষ্টি। ঘরের ভিতর থেকে অপরেশ শুনতে পায় আনন্দের কথা। দোষ অপরেশের নয়, আনন্দ মোটেই নিম্নস্বরে বলেনি তার বক্তব্য। অপরেশ বেরিয়ে আসে বাইরে, বলে, কি পাগলামি করছিস সমু, এই ভর দুপুরবেলা আবার কেন মিষ্টি আনতে পাঠাচ্ছিস? আনন্দ বলে, এখানে ভালো মিষ্টি পাওয়াও যায় না দাদা, আর তাছাড়া আপনিই তো নিয়ে এসেছেন কত মিষ্টি। যত যাই হোক, অপরেশ এই যুক্তিতে সায় দিতে পারে না। দাঁতে দাঁত চেপে শর্মিলা বলে, গাড়ি চালিয়ে কে এনেছে, মহেন্দ্র? অপরেশ বলে, না, আমি নিজেই। তুই বাপু একটু চায়ের জল চাপা বরং। শর্মিলা অধমুখে ফিরে আসে রান্নাঘরে। জনতা স্টোভে বসিয়ে দেয় চায়ের জল। রমলা বলে, কি ঠিক করলি দিদি, যাবি তুই? শর্মিলা স্বাভাবিক হবার চেষ্টা করে বলে, কেন যাব না? ওই ভোলা মহেশ্বরকে নিয়ে? কেন, দক্ষযজ্ঞ হবে ভাবছিস? না না দিদি, সে ভয় নেই। ওই তোর ওই ভোলা মহেশ্বরকে অপমান করবার ক্ষমতা কারও নেই। হয়তো ভালো অর্থেই রমু একথা বলেছিল। আনন্দের উদারতা, সরলতাটাকেই সে বড় করে দেখাতে চেয়েছিল। কিন্তু শর্মিলার তা মনে হয়নি। শর্মিলার মনে হয়েছিল রমুর ও কথাটার ভিতরেও বাঁকা ইঙ্গিত আছে, যেমন ছিল অপরেশের কথায়। গাড়িতে ওদের তুলে দিয়ে আনন্দ ফিরে এসে বললে, ভারী সুন্দর মানুষ কিন্তু অপরেশবাবু, কি সরল অন্তঃকরণ। শর্মিলা বলে, তা সরল মানুষের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাবে না? আনন্দের মনের মেঘ বোধ করি কেটে গিয়েছিল। বললে, কেন যাব না, বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন। শর্মিলা বলে, না এলেও যেতে তুমি, পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করে নিতে না হয়। আনন্দ তবু হেসে বলে, আমি লোকটা ভারী পেটুক না? সে হাসি দেখে জ্বলে উঠেছিল শর্মিলা। জবাবে বলেছিল, শুধু পেটুক নয়, কিপটেও তুমি, তুমি একটা ভয়ঙ্কর কিপটে লোক। একদিন বাজার খরচাটা তো বাঁচবে, পরের পয়সায় পোলাও কালিয়া খেয়ে আসা মন্দ কি? একটু যেন ম্লান হয়ে গেল আনন্দ। তবু মুখে হাসি ফুটিয়ে বলে,
তা যা বলেছ। আরও জ্বলে ওঠে শর্মিলা, বলে, তোমার লজ্জা করে না? আনন্দ শুধু মুখ তুলে তাকায়। কিন্তু তুমি যা ভাবছো তা তো হবার নয়। খরচ বাঁচবে না, খরচ বাড়বে। আনন্দ শুধু মুখ তুলে তাকায়। নিমন্ত্রণ খেতে গেলে একটা উপহার নিয়ে যেতে হবে তো। নিয়ে যাব না হয়। কি নিয়ে যাবে? মাটির ফুলদানি? মাস্টারমশাইয়ের কাছ থেকে চেয়ে আনবে বুঝি আর একটা? সরল হলেও আনন্দ মূর্খ নয়, গম্ভীর হয়ে যায় সে। ছি ছি ছি, তুমি কি? লজ্জা শরমের বালাই নেই তোমার? এত কিপটে! এখন আবার বলছে উপহার নিয়ে যেতে হবে। তা কি উপহার নিয়ে যাবে? কি উপহার নিয়ে যাবে? আনন্দ চশমাটা মুছতে মুছতে বলে, না হয় একখানা শাড়ি কি গহনা নিয়েই যাওয়া যাবে। আবার ধার করবে বুঝি? মাথাটা নিচু করে আনন্দ বলে, সে হয়ে যাবে একরকম করে। সেই এক রকমটা কী রকম তাই তো জানতে চাইছি। আমারই একখানা গহনা বেচে দেবে তো? এবার গলার স্বরটা বদলে যায় আনন্দের, বলে, না শর্মিলা, আর যাই করি তোমার গহনায় আমি হাত দেব না। যে কখানা গহনা তোমার গায়ে আছে ওর একখানাও আমার তো দেওয়া নয়। ও, মনে আছে দেখছি, মনে আছে দেখছি সে কথা। আনন্দ ক্লান্ত স্বরে বলে, মনে আছে বই কি, ভুলবার যে উপায় নেই শর্মিলা। বড়লোকের মেয়েকে বিয়ে করেছি, এ কথা কি ভুলতে পারি? শর্মিলা গর্জে উঠেছিল, দেখো, তোমার সব সহ্য হয়, এই ন্যাকামিটা আমি সইতে পারি না। ন্যাকামি? প্রতিপ্রশ্ন করেছিল আনন্দ। তার জীবনের চরমতম ভ্রান্তিকে, তার গভীরতম বেদনার এই নামকরণে কেমন যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠেছিল সে। তা নয়তো কি, এ কথা যেন বিয়ে করার পরেই জানতে পেরেছ তুমি? কেন বিয়ে করার আগে জানতে না কোন পরিবারের মেয়েকে বিয়ে করছো তুমি? ক্রমাগত চারদিক থেকে বাধা পেলে একটা নিরীহ খরগোশও ক্ষিপ্ত হয়ে ওঠে। আনন্দ সোজা হয়ে বলে, শর্মিলা, এতদিন শুধু শুনেই এসেছি, আজ আমিও একটা প্রশ্ন করি। বিয়ে করার আগে তুমি কি জানতে না কোন পরিবারের ছেলেকে বিয়ে করতে যাচ্ছ তুমি? শর্মিলাও উঠে দাঁড়ায়, বলে, এই যে বল ফুটেছে দেখছি, এইটাই বাকি ছিল। বাহ 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 বাহ, জবাবটা শুনে যাও। না না, তোমাকে আমি ঠিক চিনতে পারিনি। তিনটে মানুষের মুখে গ্রাস উপার্জনের ক্ষমতাও যে তোমার নেই তা বুঝতে পারিনি। বুঝেছ? এই মেয়েতে ফার্স্ট ক্লাস পেয়েও কেউ যে 300 টাকার মাস্টারি। বাদ দিয়ে আনন্দ বলেছিল, ব্যাস চুপ। শর্মিলা, চুপ করো। চুপ করব না? না, আমি চুপ করব না। চুপ করেই তো ছিলাম এতদিন। আজ আমার যা বক্তব্য আমি তা বলবই। তোমাকে শুনতেই হবে। শোনো, তুমি শুনতেই হবে তোমাকে। কেন কেন তুমি এরকম করছো? তুমি আমাকে মুক্তি দাও। এই বাঁধনা সইতে পারছি না আমি। সত্যই সেদিন মনে হয়েছিল আনন্দ তাকে মুক্তি দিলে শর্মিলা বেরিয়ে যেতে পারে সংসারের আবর্ত থেকে। যেখানে তার নারীত্ব পর্যন্ত অবহেলিত, সেখানে দুমুঠি অন্নের লোভে সে পড়ে থাকতে পারবে না। সেও আইএ পাশ করেছে, অনায়াসে কোনো মফস্বল স্কুলে মাস্টারি নিয়ে একটা পেট চালিয়ে নিতে পারবে। একক শয্যায় শয়ন করেই যদি বাকি জীবনে নিরানন্দ রাত্রিগুলোকে অতিবাহিত করা অনিবার্য হয়ে পড়ে তো পড়ুক, কিন্তু এভাবে স্বামীর সঙ্গে একই বাড়িতে একই ছাদের নিচে নয়। আজই সে একটা বোঝাপড়া করে নিতে চায়। বলে, বিশ্বাস করো, তুমি সত্যিই ভুল হয়েছিল আমার। ভুলের মাসুলও দিয়েছি আমি। এবার এবার তুমি আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আনন্দ বসে পড়ে, ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে তাকে। ধীর সংযত কণ্ঠে বলে, বেশ, কথাটা যখন তুমি মুখ ফুটে বলতে পারলে শর্মিলা, তখন আমার পক্ষে সহজ হলো। সত্যি এভাবে ভাবলে চলবে না। আমার লেখাপড়া সব চুলোয় যেতে বসেছে, আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না। আর সত্যিই যতটা উপার্জন করতে পারলে তুমি সুখী হতে, ততটা উপার্জন নয় আমার।
ভুলটা যখন দুজনেই বুঝতে পেরেছি তখন তো তা শুধরাতে হবে। মুক্তিই দিলাম তোমাকে। তুমি বাপের বাড়ি চলে যাও শর্মিলা, আর ফিরে এসো না। আমার এই প্রাচুর্যহীন সংসার, গরিবের সংসার থেকে তোমাকে আমি মুক্তি দিলাম শর্মিলা।